বক্স অফিসে আপনাকে স্বাগতম। আলো নিভিয়ে হেডফোন কানে দিন, কারণ এখন শুরু হতে যাচ্ছে এমন এক ভয়ঙ্কর গল্প যা হয়তো আজ রাতের ঘুম কেড়ে নেবে আপনার। তাহলে বন্ধুরা, শুরু করা যাক। রাত ঠিক 12টা। চারদিকে নিস্তব্ধতা, দূরে কোথাও শিয়ালের ডাক, আর মাঝে মাঝে ঝড়ো হাওয়ায় জানালা কেঁপে উঠছে। আজ যে গল্পটি শুনতে যাচ্ছেন সেটি নাকি একটি সত্য ঘটনা অবলম্বনে। বিয়ের আনন্দ কিভাবে কয়েকদিনের মধ্যেই এক ভয়ঙ্কর অভিশাপে পরিণত হয়েছিল, সেটাই আজকের গল্প। তাহলে আলো নিভিয়ে হেডফোন কানে দিয়ে শুরু করা যাক। আজকের গল্পর নাম বিয়ের পর ভূতের আচর। নাটোর জেলার একটি ছোট্ট গ্রামে থাকত রিয়াদ ও তার পরিবার। রিয়াদের বিয়ে হয় পাশের গ্রামের সুন্দরী মেয়ে মেহজাবিনের সঙ্গে। বিয়েটা ছিল খুব ধুমধাম করে। গ্রামের সবাই বলছিল এত সুন্দর জুটি এই গ্রামে আগে আসেনি। কিন্তু বিয়ের রাত থেকেই শুরু হয় অদ্ভুত সব ঘটনা। ফুলসজ্জার রাতে হঠাৎ মেহজাবিন ঘুম থেকে উঠে জানালা দিয়ে তাকিয়ে ফিসফিস করে বলতে লাগলো, তুমি আবার এসেছো, আমাকে ছেড়ে দাও। রিয়াদ অবাক হয়ে জিজ্ঞেস করলো, কার সঙ্গে কথা বলছো? মেহজাবিন যেন কিছুই শোনেনি। ধীরে ধীরে দরজার দিকে হাঁটতে শুরু করলো। দরজার ভেতর থেকে বন্ধ ছিল, কিন্তু সবাইকে অবাক করে দিয়ে দরজাটি নিজে থেকেই করকর শব্দে করে খুলে গেল। বাইরে তখন ঘন অন্ধকার। মেহজাবিন খালি পায়ে উঠান পেরিয়ে গ্রামের পুরনো বটগাছের দিকে হাঁটতে লাগলো। রিয়াদ দৌড়ে তাকে ধরতে গেল। হঠাৎ সে দেখল মেহজাবিন গাছের নিচে দাঁড়িয়ে আছে, কিন্তু সে একা নয়। তার সামনে দাঁড়িয়ে আছে সাদা কাপড় পরা এক লম্বা ছায়ামূর্তি। লোকটার মুখ দেখা যাচ্ছে না, শুধু দুটো লাল জলজলে চোখ অন্ধকারের মধ্যে তাকিয়ে আছে। রিয়াদ সাহস করে চিৎকার করে বলল, কে তুমি? সঙ্গে সঙ্গে সেই ছায়ামূর্তিটি ধীরে ধীরে মাথা ঘুরিয়ে রিয়াদের দিকে তাকালো। আর ঠিক তখনই মেহজাবিন মানুষের মতো নয়, পুরুষ কণ্ঠে বলে উঠল, ও আমার স্ত্রী, তাকে আমি অনেক আগেই বিয়ে করে নিয়েছি। কথাটি শেষ হতেই চারদিকে প্রচণ্ড ঠান্ডা বাতাস বইতে শুরু করলো। রিয়াদের মনে হলো কেউ যেন তার গলা চেপে ধরেছে। সে আর এক পাও নড়তে পারছিল না। দূরে গ্রামের কুকুরগুলো একসঙ্গে চিৎকার করতে শুরু করলো। আর সেই রাতের পর থেকে মেহজাবির আর আগের মতো মানুষ রইল না। তার চোখের নিচে কালো দাগ পড়ে গেল। মাঝরাতে সে অচেনা ভাষায় কথা বলতো, আর মাঝে মাঝে আয়নার সামনে দাঁড়িয়ে এমন কারো সঙ্গে কথা বলতো যাকে আর কেউ দেখতে পেত না। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ঘটনাটি ঘটল বিয়ের 7ম রাতে। সেদিন রাত 3টায় পুরো বাড়ি কেঁপে উঠল। রিয়াদের ঘুম ভেঙে গেল। মেহজাবিন বিছানায় নেই, আর দরজার বাইরে থেকে ভেসে আসছে এক নারীর কান্না। রাত ঠিক 3টা। হঠাৎ বিকট শব্দে রিয়াদের ঘুম ভেঙে গেল। মনে হলো বাড়ির টিনের ছাদে কেউ ভারী কিছু টেনে নিয়ে যাচ্ছে। সে হাত বাড়িয়ে দেখল পাশে মেহজাবিন নেই। ঘরের দরজা আধ খোলা, বাহির থেকে ভেসে আসছে এক নারীর চাপা কান্না। প্রথমে রিয়াদ ভাবল হয়তো মেহজাবিন অসুস্থ হয়ে বাইরে গেছে, কিন্তু দরজার কাছে যেতেই তার বুকের ভেতরটা কেঁপে উঠল। উঠানের মাঝখানে সাদা শাড়ি পরে দাঁড়িয়ে আছে মেহজাবিন। তার লম্বা চুল মুখ ঢেকে রেখেছে, 2 হাত অস্বাভাবিক নিচের দিকে ঝুলে আছে। রিয়াদ ধীরে ধীরে কাছে গিয়ে ডাকলো, মেহজাবিন, তুমি এখানে কি করছো? কোনো উত্তর নেই। আরও এক পা এগিয়ে যেতেই মেহজাবিন ধীরে ধীরে ঘাড় ঘুরিয়ে তাকালো। তার চোখ দুটি সম্পূর্ণ কালো। ঠোঁটে ফুটে উঠল এক অস্বাভাবিক হাসি। তারপর এমন এক কণ্ঠে বলল, যা কোনো নারীর কণ্ঠে নয়, তুই ওকে বাঁচাতে পারবি না। রিয়াদের শরীর ঠান্ডা হয়ে গেল। সে পেছনে যেতে চাইল। অনুভব করলো কেউ যেন তার কাঁধ শক্ত করে ধরে রেখেছে, কিন্তু পেছনে তাকিয়ে দেখল কেউই নেই। ঠিক তখনই গ্রামের মসজিদ থেকে ফজরের আজান ভেসে আসতে শুরু করলো। আজানের শব্দ কানে যেতেই মেহজাবিন হঠাৎ 2 হাতে কান চেপে ধরে বিকট চিৎকার করে উঠল। তার চিৎকার আশেপাশের সব কুকুর একসঙ্গে ডেকে উঠল। পরক্ষণেই সে মাটিতে লুটিয়ে পড়ল। রিয়াদ দৌড়ে গিয়ে তাকে জড়িয়ে ধরল। মেহজাবিন তখন অচেতন। সকালে গ্রামের সবাই খবর পেয়ে বাড়িতে ভিড় করল। কেউ বলল এটি জিনের আচর, আবার কেউ ফিসফিস করে বলল এই মেয়েটি বিয়ের আগে যে পরিত্যক্ত শ্মশানের পাশ দিয়ে এসেছিল
তখন কিছু একটা তার সঙ্গে লেগেছে। রিয়াদের মা ভয়ে কাঁপতে কাঁপতে বললেন, এভাবে চলতে থাকলে এই বাড়িতে বড় বিপদ হবে। ঠিক তখন ওই গ্রামের সবচেয়ে বয়স্ক মানুষ আব্দুল করিম চাচা ধীরে ধীরে এগিয়ে এসে বললেন, আজ রাত 12টার আগে কেউ ঘরের বাইরে বের হবে না, কারণ যে এসেছে সে এখনো এই বাড়ি ছেড়ে যায়নি। তার কথা শেষ হতেই বাড়ির পেছন থেকে আবারও সেই অচেনা নারীর হাসি ভেসে এলো। কিন্তু সবাই ছুটে গিয়ে দেখলো সেখানে কেউ নেই, শুধু ভেজা মাটির উপর স্পষ্ট দেখা যাচ্ছে উল্টো দিকে হাঁটা দুটি পায়ের ছাপ। সারাদিন বাড়ির পরিবেশ ছিল থমথমে। মেহজাবিন জেগে উঠলেই তার আচরণ আর আগের মতো ছিল না। সে কারো সঙ্গে কথা বলছিল না, শুধু জানালার বাইরে এক দৃষ্টিতে তাকিয়ে থাকতো। মাঝে মাঝে নিজের মনের ফিসফিস করে বলতো, সে আসবে, আজ রাতেই সে আসবে। রিয়াদ যতই জিজ্ঞেস করুক মেহজাবিন কোনো উত্তর দিত না। বিকেলের দিকে গ্রামের বৃদ্ধ আব্দুল করিম চাচা আবার এলেন। তার মুখ অদ্ভুত গম্ভীর ভাব। তিনি রিয়াদকে এক পাশে ডেকে বললেন, তোমার স্ত্রীকে যে শক্তি অনুসরণ করছে সেটা সাধারণ কিছু নয়, এর শিকড় অনেক পুরনো। রিয়াদ কাঁপা গলায় জিজ্ঞেস করলেন, আপনি কি জানেন? করিম চাচা গভীর নিঃশ্বাস ফেলে বললেন, প্রায় 30 বছর আগে এই গ্রামের পাশের পুরনো কবরস্থানে এক নববধূকে রহস্যজনকভাবে মৃত অবস্থায় পাওয়া গিয়েছিল। বিয়ের মাত্র 7 দিনের মাথায় সে মারা যায়। তারপর থেকেই লোকজন বলে প্রতি কয়েক বছর পর পর নতুন কোনো নববধূকে সে নিজের সঙ্গে নিয়ে যেতে চায়। কথাগুলো শুনে রিয়াদের শরীর শিউরে উঠল। রাত নামতেই বাড়ির চারদিকে অস্বাভাবিক নীরবতা নেমে এলো। হঠাৎ বিদ্যুৎ চলে গেল, চারদিকে অন্ধকার। ঠিক তখনই রান্নাঘরের দিকে থেকে এক বাসন পড়ে ভাঙার বিকট শব্দ শোনা গেল। রিয়াদ হাতে টর্চ নিয়ে দৌড়ে গেল, কিন্তু রান্নাঘরে ঢুকেই সে জমে গেল। দেয়ালে লাল রঙের মতো কিছু দিয়ে লেখা, 7 রাত শেষ, এবার সে আমার। রিয়াদ ভয়ে পেছাতে গিয়েও থেমে গেল, কারণ ঠিক পেছনে দাঁড়িয়েছিল মেহজাবিন। কিন্তু সে যেন মেহজাবিন নয়। তার মাথা অস্বাভাবিকভাবে একদিকে কাত হয়ে যাচ্ছে, চোখ দুটো রক্ত লাল। ধীরে ধীরে সে হাসতে শুরু করলো। তারপর এক পুরুষ কণ্ঠে বলল, কবরের দরজা খুলে গেছে। হঠাৎ পুরো ঘর কেঁপে উঠল। এক ঝাপটা ঠান্ডা বাতাস এসে সব দরজা জানালা একসঙ্গে খুলে দিল। দূরে কবরস্থানের দিক থেকে ভেসে এলো মাটির খোঁড়ার শব্দ, খরর খরখর খরখর। পরদিন ভোরে গ্রামের কয়েকজন সাহসী মানুষ কবরস্থানে গেল। সেখানে পৌঁছে তারা দেখল একটি বহু বছরের পুরনো কবরের মাটি যেন রাতে তাড়াতাড়ি করে খুঁড়ে হলেছে। আর কবরের ওপর রাখা আছে মেহজাবিনের বিয়ের লাল ওড়নার একটি ছেঁড়া অংশ। রিয়াদের বুক কেঁপে উঠল, কারণ সেই ওড়নাটি আগের রাতেও মেহজাবিন আলমারিতে ছিল। সকালের আলো ফুটলেই রিয়াদের বাড়িতে যেন রাতের অন্ধকার রয়ে গেল। কবরের ওপর পাওয়া মেহজাবিনের লাল ওড়নার ছেঁড়া অংশটি দেখে গ্রামের সবাই আতঙ্কিত হয়ে পড়ল। কিন্তু সবচেয়ে অবাক করার বিষয় হলো, মেহজাবিনের আলমারিতে গিয়ে দেখা গেল তার বিয়ের লাল ওড়নাটি সত্যিই ছিঁড়ে গেছে। মেহজাবিন নিজেও অবাক হয়ে বলল, আমি তো কোথাও যাইনি। তার কণ্ঠে ছিল আতঙ্ক, কিন্তু চোখের গভীরে যেন অন্য কারো উপস্থিতি। সেদিন বিকেলে গ্রামের এক প্রবীণ হুজুর বাড়িতে এলেন। তিনি পুরো বাড়ি ঘুরে দেখলেন, তারপর উঠানের মাঝখানে দাঁড়িয়ে চোখ বন্ধ করে কিছুক্ষণ নীরব থাকলেন। হঠাৎ তিনি বললেন, এই বাড়িতে অশুভ কিছু আছে, তবে এটা শুধু বাড়িতে নয়, কারো সঙ্গে এসেছে। সবাই একসঙ্গে মেহজাবিনের দিকে তাকালো। মেহজাবিন হঠাৎ চিৎকার করে উঠল, আমার দিকে এভাবে তাকিও না, আমি কিছু করিনি। তারপর সে নিজের মাথায় নিজে আঘাত করতে শুরু করলো। রিয়াদ দৌড়ে গিয়ে তাকে ধরে ফেলল। ঠিক সেই মুহূর্তে মেহজাবিন মুখ দিয়ে অন্য এক কণ্ঠ ভেসে এলো, ওকে ছেড়ে দে, ও এখন আমার। হুজুর উচ্চস্বরে দোয়া পড়তে শুরু করলেন। দোয়ার শব্দ বাড়তেই মেহজাবিন মাটিতে লুটিয়ে পড়ে কাঁপতে লাগলেন। তার চোখ বন্ধ, কিন্তু ঠোঁট নড়ছে। সে খুব ধীরে বলল, আজ রাত 12টায়
কবরস্থানে এসো। এই কথাটুকু বলেই সে অজ্ঞান হয়ে গেল। সেই রাত রিয়াদ, করিম চাচা এবং গ্রামের 3জন সাহস করে পুরনো কবরস্থানের দিকে রওনা দিল। চারদিকে ঘন কুয়াশা, চাঁদের আলোয় যেন ম্লান হয়ে গেছে। তারা যতই কবরস্থানের ভেতরে এগোতে লাগলো ততই ঠান্ডা বাড়তে লাগলো। হঠাৎ দূরে একটি সাদা পোশাক পরা নারীকে দেখা গেল। সে একটি কবরের পাশে দাঁড়িয়ে আছে। ধীরে ধীরে সে হাত তুলে রিয়াদকে ইশারা করলো। রিয়াদ 1 পা 2 পা সামনে এগোতেই করিম চাচা তার হাত শক্ত করে ধরে বললেন, না, ও মানুষ নয়। ঠিক তখনই সেই নারীর মুখের চুল সরে গেল, আর যা দেখা গেল তা দেখে সবাই রত হিম হয়ে গেল। আর মুখের অর্ধেক ছিল মানুষের, আর বাকি অর্ধেক ছিল পচে যাওয়া কঙ্কাল। সে বিকট হাসি দিয়ে বলল, আজ রাত পূর্ণ হয়েছে, এবার আমার বিয়ে সম্পূর্ণ হবে। তার কথার সঙ্গে সঙ্গে কবরস্থানের সব কবর থেকে একের পর এক অদ্ভুত ফিসফিস শব্দ ভেসে আসতে লাগলো। মনে হচ্ছিল মাটির নিচে কেউ নড়ছে। কবরস্থানের চারদিকে হঠাৎ এমন এক ঠান্ডা বাতাস বইতে শুরু করলো যেন মুহূর্তের মধ্যে সব উষ্ণতা হারিয়ে গেছে। রিয়াদ, করিম চাচা আর অন্যরা ভয়ে স্থির হয়ে দাঁড়িয়ে আছে। ঠিক তখনই ঠক 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 মাটির নিচ থেকে যেন কেউ আবার আঘাত করছে। একটা নয়, দুটো নয়, চারপাশে অসংখ্য কবর থেকে একই শব্দ ভেসে আসতে লাগলো। রিয়াদের কপাল বেয়ে ঠান্ডা ঘাম গড়িয়ে পড়ল। সাদা পোশাক পরা সেই ভয়ঙ্কর নারী ধীরে ধীরে সামনে এগিয়ে এলো। তার পায়ের নিচে কোনো ছায়া নেই। মাটি স্পর্শ না করেই সে যেন বাতাসে ভেসে চলছে। সে রিয়াদের দিকে তাকিয়ে কর্কশ কণ্ঠে বলল, তুই আমার সুখ কেড়ে নিয়েছিস, এবার তোর সুখও আমি কেড়ে নিব। এই কথা বলেই সে হঠাৎ মিলিয়ে গেল। ঠিক সেই মুহূর্তে দূর থেকে মেহজাবিনের চিৎকার শোনা গেল, রিয়াদ, আমাকে বাঁচাও। রিয়াদ আর কিছু না ভেবেই বাড়ির দিকে দৌড় দিল। বাড়িতে পৌঁছে সে দেখল সব দরজা জানালা খোলা, ঘরের ভেতরে সব আসবাবপত্র এলোমেলো, দেয়ালে বড় বড় অক্ষরে আঁচড় কাটা, সে আমার, কেউ তাকে বাঁচাতে পারবে না। রিয়াদ ছুটে শোবার ঘরে ঢুকতেই তার বুক কেঁপে উঠল। ঘরের মাঝখানে মেহজাবিনের মাটির ওপর বসে আছে, তারপর ছড়িয়ে আছে বিয়ের গয়না। সে একা একা হাসছে, তার সামনে যেন কেউ বসে আছে, কিন্তু সেখানে কাউকে দেখা যাচ্ছে না। মেহজাবিন বলছে, আমি যাব, আমি তোমার সঙ্গেই যাব। হঠাৎ সে নিজের গলায় থাকা সোনার হার খুলে ছুঁড়ে ফেলল। তারপর ধীরে ধীরে মাথা তুলে তাকালো। এবার চোখে কোনো মণি নেই, সম্পূর্ণ সাদা। ঠিক তখনই ঘরের ভেতর ভেসে এলো আরেকটি কণ্ঠ, এবার এক বৃদ্ধার কণ্ঠ, যদি তাকে বাঁচাতে চাও তবে জানতে হবে সেই নববধূর মৃত্যুর আসল রহস্য। সে নিজে অশুভ ছিল না, তাকে বিশ্বাসঘাতকতা করে হত্যা করা হয়েছিল। কথা শেষ হতেই ঘরের কোণে রাখা পুরনো কাঠের আলমারিটি ধপ করে খুলে গেল। ভেতর থেকে মাটি পড়ল একটি ধুলোমাখা কাপড় মোড়ানো ডায়েরি। ডায়েরির প্রথম পাতায় হাতে লেখা, আমার নাম নাজমা। যদি কেউ এই ডায়েরি পড়ো, জেনে রেখো আমি আত্মহত্যা করিনি, আমাকে বিয়ের 7ম রাতে কবরস্থানে নিয়ে হত্যা করা হয়েছিল। রিয়াদের হাত কাঁপতে লাগলো। সে বুঝতে পারলো এখন সে ভয়ঙ্কর শক্তি তারাজ করছে। তার পেছনে লুকিয়ে আছে বহু বছরের এক রক্তাক্ত সত্য। রাত তখন প্রায় 2:30। ঘরের ভেতর শুধু একটি হারিকেনের তীক্ষ্ণ আলো জ্বলছে। রিয়াদের হাত কাঁপছে। ধুলোমাখা ডায়েরিটা ধীরে ধীরে খুলতেই পুরনো কাগজের গন্ধ পুরো ঘর ভারী হয়ে উঠল। প্রথম পাতায় লেখা, আমার নাম নাজমা, আজ আমার বিয়ের 7ম দিন। যদি কেউ এই ডায়েরি পড়ো তাহলে জেনে রেখো আমার মৃত্যু স্বাভাবিক ছিল না। রিয়াদ পড়তে শুরু করলো, আমার স্বামী আমাকে খুব ভালোবাসতো, কিন্তু তার বড় চাচা আমাদের এই বিয়ে মেনে নিতে পারেনি, কারণ আমি জানতাম বহু বছর আগে এই পরিবারের লুকানো এক ভয়ঙ্কর অপরাধের কথা। সেই কারণেই তারা আমাকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করে। বিয়ের 7ম রাতে তারা আমাকে কবরস্থানে নিয়ে যায়। আমি ভেবেছিলাম তারা কোনো মানত পূরণ করতে যাচ্ছে, কিন্তু সেখানে পৌঁছে আমার চোখ বেঁধে ফেলে। তারপর আমাকে জীবন্ত কবর দেওয়ার চেষ্টা করে। এতটুকু পড়তেই ধপ
হারিকেনের আলো নিভে গেল, ঘর অন্ধকারে ডুবে গেল। ঠিক তখনই রিয়াদের কানের পাশে কেউ খুব আস্তে ফিসফিস করে বলল, শেষ পাতাটা পড়ো না। রিয়াদ ভয়ে জমে গেল। সে ধীরে ধীরে পেছনে তাকালো, কেউ নেই, কিন্তু ঠান্ডা নিঃশ্বাস যেন এখনো তার ঘাড়ে লাগছে। সে সাহস করে আবার ডায়েরির শেষ পাতাটি খুলল। সেখানে রক্তের মতো লাল কালিতে লেখা, যে এই লেখা পড়বে সে আমার মৃত্যুর সাক্ষী হয়ে যাবে, আর সত্য প্রকাশ না হওয়া পর্যন্ত সে নিরাপদ থাকবে না। হঠাৎ ডায়েরির ভেতর থেকে একটি পুরনো কালো সাদা ছবি মাটিতে পড়ে গেল। ছবিটিতে দেখা যাচ্ছে একজন নববধূ, তার পাশে 4 জন মানুষ, কিন্তু তাদের মুখগুলো ধারালো কিছু দিয়ে কেটে মুছে ফেলা হয়েছে। শুধু একজনের মুখ স্পষ্ট দেখা যাচ্ছে। রিয়া ছবিটি হাতে নিয়ে স্তব্ধ হয়ে গেল, কারণ সেই মানুষটির চেহারা হুবহু রিয়াদের মৃত দাদার মতো। ঠিক তখনই বাইরে থেকে মেহজাবিনের ভয়ঙ্কর চিৎকার শোনা গেল। রিয়া দৌড়ে উঠানে বেরিয়ে এসে দেখলো মেহজাবিন মাটিতে উপর হাঁটু গেড়ে বসে আছে। সে নিজের হাতে নখ দিয়ে মাটি খুঁড়ছে। সে আবার বলছে, ও এখানেই আছে, ও এখানেই আছে, এখানেই আছে। মাটি একটু সরাতেই একটি মানুষের হাড় বেরিয়ে এলো, আর তার সঙ্গে ছিল একটি ভাঙা সোনার চুড়ি, ঠিক সেই চুড়িটি যেটি ডায়েরির ছবিতে থাকা নববধূর হাতে ছিল। হঠাৎ চারদিকে ঝড় শুরু হলো। বজ্রপাতের আলো সবাই স্পষ্ট দেখতে পেল। উঠানের কোনো এক সাদা শাড়ি পরা সেই রহস্যময় নববধূ দাঁড়িয়ে আছে, কিন্তু এবার তার চোখে আর রাগ নেই, শুধু অঝরে পানি ঝরছে। সে ধীরে ধীরে তার হাত তুলে কবরস্থানের দিকে ইশারা করলো আর বলল, আমার হত্যাকারী এখনো বেঁচে আছে। নববধূর শেষ কথাটি শুনে রিয়াদের বুকের ভেতরটা কেঁপে উঠল। আমার হত্যাকারী এখনো বেঁচে আছে? কথাটি শেষ হতেই সাদা শাড়ি পরা সেই ছায়ামূর্তি ধীরে ধীরে কুয়াশার মধ্যে মিলিয়ে গেল। ঠিক তখনই ভোরের আজান ভেসে এলো। মেহজাবিন হঠাৎ মাটিতে লুটিয়ে পড়ল। পরদিন সকালে গ্রামের সবাই রিয়াদের বাড়িতে জড়ো হলো। রিয়ার ডায়েরি আর পুরনো ছবিটি সবাইকে দেখালো। ছবিটি দেখে গ্রামের সবচেয়ে বৃদ্ধ ব্যক্তি মজিদ মাস্টার হঠাৎ কেঁপে উঠলেন। তিনি ফিসফিস করে বললেন, এই মেয়েটা নাজমা। সবাই অবাক হয়ে তার দিকে তাকালো। রিয়াদ জিজ্ঞাসা করলো, আপনি ওকে চিনেন? মজিদ মাস্টারের চোখে ভিজে উঠল। তিনি বললেন, 30 বছর আগে নাজমার বিয়ে হয়েছিল, তারপর হঠাৎ খবর এলো সে নাকি আত্মহত্যা করেছে, কিন্তু আমরা কেউই এটা বিশ্বাস করিনি। তিনি আরও নিচু স্বরে বললেন, যেদিন রাতে 4 জন লোককে কবরস্থানের দিকে যেতে দেখেছিলাম, কিন্তু ভয়ে কাউকে কিছু বলিনি। রিয়া তাড়াতাড়ি করে জিজ্ঞাসা করলেন, তাদের মধ্যে এখনো কে বেঁচে আছে? মজিদ মাস্টার কিছুক্ষণ চুপ করে থেকে একটি নাম বললেন, হাশেম মোল্লা। নামটি শুনেই করিম চাচার মুখ ফ্যাকাশে হয়ে গেল। হাশেম মোল্লা গ্রামের সবচেয়ে ধনী মানুষ, সবাই তাকে সম্মান করে, কিন্তু তার সম্পর্কে গোপনে নানা ভয়ঙ্কর গুজব প্রচলিত ছিল। সেদিন রাতেই রিয়াদ, করিম চাচা আর মজিদ মাস্টার হাশেম মোল্লার বাড়ির দিকে রওনা দিল। বাড়িটি গ্রামের একেবারে শেষ প্রান্তে। বিশাল লোহার গেট, চারদিকে অদ্ভুত নীরবতা। গেটে ঠেলে ভেতরে ঢুকলেই তারা দেখল উঠোনের শুকনো পাতার ওপর পড়ে আছে শত শত কাকের পালক। হঠাৎ বাড়ির ভেতর থেকে কারো চিৎকার ভেসে এলো। তারা দৌড়ে ভেতরে ঢুকলো, দেখলো হাশেম মোল্লা মেঝেতে বসে কাঁপছে। তার চোখ বিস্ফোরিত। সে কাঁপা কণ্ঠে শুধু একটাই কথা বলছে, নাজমা, আমাকে ছেড়ে দে, আমি তোকে মারতে চাইনি, আমি শুধু ওদের কথা শুনেছিলাম। ঠিক তখনই ঘরের সব দরজা জানালা একসঙ্গে বন্ধ হয়ে গেল। বাতাস ভেসে এলো এক নারীর কান্না, তারপর হাশেম মোল্লা গলার ওপর যেন অদৃশ্য কারো হাত চেপে বসল। সে শ্বাস নিতে পারছে না। রিয়াদ ছুটে গিয়ে তাকে বাঁচানোর চেষ্টা করছে, কিন্তু হঠাৎ দেয়ালে রক্তের মতো লাল অক্ষরে একটি বাক্য ফুটে উঠল, সত্য প্রকাশ না হওয়া পর্যন্ত কেউ মুক্তি পাবে না। ঘরের ভেতরে তখন ভেসে উঠল সেই পরিচিত বিকট হাসি, আর হাশেম মোল্লা আতঙ্কে চিৎকার করে উঠল, ওদের কবর পুরনো বটগাছের নিচে। কথাটি বলেই সে অজ্ঞান হয়ে মেঝেতে লুটিয়ে পড়ল। রাত তখন 12:30। আকাশে কালো মেঘ, মাঝে মাঝে বিদ্যুতের ঝলকানি পুরো গ্রামকে 1 সেকেন্ডের জন্য আলোকিত করে, আবার অন্ধকারে ডুবিয়ে দিচ্ছে।
হাশেম মোল্লা শেষ কথাটা বারবার রিয়াদের কানে বাজছে। পুরনো বটগাছের নিচে হাতে কোদাল, টর্চ আর হারিকেন নিয়ে রিয়াদ, করিম চাচা, মজিদ মাস্টার ও গ্রামের আরও 4-5 জন সাহসী যুবক কবরস্থানের দিকে রওনা দিল। যতই তারা বটগাছের কাছে এগুচ্ছে ততই বাতাস ঠান্ডা হয়ে আসছে। হঠাৎ বটগাছের ডালগুলো বাতাস ছাড়াই দুলতে শুরু করলো। একসঙ্গে শত শত কাক গাছ থেকে উড়ে এলো। চারদিকে কেবল ডানার শব্দ। করিম চাচা কাপা গলায় বললেন, বিসমিল্লাহ পড়তে পড়তে খোঁড়ো, কেউ থামবে না। রিয়াদ কোদাল দিয়ে প্রথম আঘাত করল। ঠক, মাটির নিচে যেন শক্ত কিছুইতে লেগেছে। আরেকটি আঘাত, তারপর আরও কয়েকবার। কিছুক্ষণ পর মাটি সরাতেই দেখা গেল একটি পুরনো কাঠের বাক্স। বাক্সটির চারপাশে মোটা লোহার শিকল জড়ানো। শিকলের গায়ে অদ্ভুত কিছু চিহ্ন খোদাই করা। ঠিক তখনই চারপাশে একসঙ্গে নারীর কান্না শোনা গেল, কিন্তু আশেপাশে কোনো মানুষ নেই। রিয়াদ কাপা হাতে শিকল খুলতেই ধাম এমন এক ঝড় উঠল যেন হারিকেন নিভে গেল। টর্চের আলো বারবার জ্বলছে আর নিভছে। বাক্সের ঢাকনা ধীরে ধীরে খুলে গেল। ভেতরে একটি মানুষের কঙ্কাল। কঙ্কালের হাতে এখনো একটি ভাঙা লাল কাচের চুড়ি। তার বুকের উপর একটি কাপড়ে মোড়ানো চিঠি। রিয়াদ চিঠিটি খুলে পড়তে শুরু করলো। যদি কেউ এই চিঠি খুঁজে পাও, জেনে রেখো, আমাকে জীবন্ত কবর দেওয়া হয়েছিল। আমি মরার আগে আল্লাহর কাছে বিচার চেয়েছিলাম। যতদিন আমার হত্যাকারী শাস্তি না পাবে ততদিন আমার আত্মা শান্তি পাবে না। চিঠি পড়া শেষ হতেই মাটির নিচ থেকে ভেসে এলো গম্ভীর গর্জন। পুরো বটগাছ কেঁপে উঠল। হঠাৎ কঙ্কালটির চোখের গর্তে দুটি লাল আগুনের মতো আলো জ্বলে উঠল। সবাই ভয় পিছিয়ে গেল, কিন্তু রিয়াদ দেখল সাদা শাড়ি পরা নাজমা এবার আর ভয়ঙ্কর নয়। তার চোখে অশ্রু, শুধু অশ্রু। সে ধীরে ধীরে বলল, আমার সত্য সবাই জানুক, তাহলে আমি চলে যাব। ঠিক সেই মুহূর্তে দূরে দাঁড়িয়ে থাকা একটি কালো ছায়ামূর্তি বিকট হাসি দিয়ে বলল, সত্য প্রকাশ হলে শুধু নাজমা নয়, পুরো গ্রাম ধ্বংস হয়ে যাবে। বিদ্যুতের ঝলকানিতে 1 সেকেন্ডের জন্য সেই ছায়ামূর্তির মুখে দেখা গেল, আর সবাই স্তব্ধ হয়ে গেল, কারণ সে ছিল বহু বছর আগে মৃত বলে পরিচিত নাজমার স্বামী। তার চোখ দুটো সম্পূর্ণ কালো, মুখে অমানসিক হাসি, আর তার হাতে ছিল রক্তমাখা একটি দা। বিদ্যুতের ঝলকানি মিলিয়ে যেতেই চারপাশে আবার অন্ধকার ডুবে গেল। রিয়াদ কাঁপতে কাঁপতে টর্চের আলো ফেলল, কিন্তু কয়েক সেকেন্ড আগেও সেখানে কালো ছায়া মূর্তিটি দাঁড়িয়েছিল। সেখানে এখন কেউ নেই, শুধু বাতাসে ভেসে আসছে একটি কর্কশ হাসি, হা হা হা। করিম চাচা ফিসফিস করে বললেন, আজও এখান থেকে চলে যেতে হবে। ভোর হওয়ার আগে এই কবরস্থানে থাকা নিরাপদ নয়। ঠিক তখনই বটগাছের ওপর থেকে একটি ভারী ঢাল ভেঙে তাদের সামনে পড়ল। সবাই দৌড়ে কবরস্থান থেকে বেরিয়ে এলো। পরদিন সকাল, গ্রামের মানুষ জড়ো হয়ে নাজমার কঙ্কালটি যথাযথভাবে দাফনের সিদ্ধান্ত নিল। দাফনের সময় গ্রামের বৃদ্ধ ইমাম সাহেব বললেন, যে মানুষকে অন্যায়ভাবে হত্যা করা হয় তার বিচার একদিন না একদিন হবেই। দাফন শেষ হওয়ার পর মনে হলো সব কিছু স্বাভাবিক হয়ে গেছে, কিন্তু সেই রাতেই নতুন আতঙ্ক শুরু হলো। রিয়াদ ঘুমিয়েছিল, হঠাৎ দরজায় 3 বার কড়া নাড়ার শব্দ হইল, ঠক ঠক ঠক। সে দরজা খুলতেই দেখলো কেউ নেই, শুধু দরজার সামনে ভেজা মাটির ওপর দাঁড়িয়ে আছে এক জোড়া পায়ের ছাপ। কিন্তু সেই ছাপগুলো মানুষের নয়, প্রতিটি পায়ে মাত্র 3টি আঙ্গুল। রিয়াদের বুক ধুপ করে উঠল। সে ধীরে ধীরে সেই ছাপ অনুসরণ করতে লাগলো। ছাপগুলো বাড়ির পেছনের বাড়ছাড়ে গিয়ে শেষ হয়েছে। হঠাৎ বাড়ছাড়ের ভেতর থেকে মেহজাবিনের কণ্ঠ শোনা গেল, রিয়াদ, আমাকে বাঁচাও। রিয়াদ ছুটে ভেতরে ঢুকলো, কিন্তু সেখানে মেহজাবিন নেই, বরং পাশের ভাগ দিয়ে বেরিয়ে এলো এক লম্বা কালো ছায়া। তার চোখ জ্বলছে আগুনের মতো। সে ধীরে ধীরে বলল, নাজমা মুক্তি পেয়েছে, কিন্তু আমি পাইনি। রিয়াদ সাহস করে জিজ্ঞাসা করলো, তুমি কে? ছায়ামূর্তিটি বিকট হাসলো, তারপর বলল, আমি নাজমার স্বামী। আমাকে সবাই মৃত ভেবেছিল, কিন্তু আমি মরিনি। সেদিন যারা নাজমাকে হত্যা করেছিল তারা আমাকেও শেষ করতে চেয়েছিল। আমি পালিয়ে বাঁচি, পরে
প্রতিশোধ নিতে ফিরে আসি, কিন্তু অন্ধকারের শক্তির সঙ্গে চুক্তি করে আমি নিজেই মানুষ থেকে অন্য কিছুতে পরিণত হয়ে যাই। হঠাৎ তার শরীর কালো ধোঁয়া বের হয়ে শুরু করলো, তার মুখ বিকৃত হয়ে গেল, হাড় ভাঙার শব্দ শোনা যেতে লাগলো। সে চিৎকার করে বলল, এখন আমার মুক্তির একটাই পথ, আরেকজন নববধূর প্রাণ। এই কথা বলেই সে বিদ্যুতের গতিতে রিয়াদের ওপর ঝাঁপিয়ে পড়ল। ঠিক সেই মুহূর্তে দূরের মসজিদ থেকে ফজরের আজান ভেসে এলো। আলোর প্রথম রেখা ফুটতেই কালো ছায়ামূর্তি ভয়ঙ্কর চিৎকার করে ধোঁয়ার মতো মিলিয়ে গেল। কিন্তু যাওয়ার আগে সে একটি কথা বলে গেল, পূর্ণিমার রাতে আমি আবার আসব, তখন কেউ আমাকে থামাতে পারবে না। রিয়াদ বুঝতে পারল আসল যুদ্ধ এখনো বাকি। বলতে বলতেই পূর্ণিমার রাত চলে এলো। ঘড়িতে রাত 11:55। পুরো গ্রাম যেন অস্বাভাবিক নীরব। বাতাস নেই, চিচি পোকার ডাক নেই, এমনকি কুকুরগুলো কোনো শব্দ নেই। রিয়াদ জানতো আজকের রাতেই সব কিছু শেষ হবে। মেহজাবিন নিয়ে সে ঘরের মাঝখানে বসে আছে। চারদিকে পরিবারের সবাই দোয়া পড়ছে, কিন্তু মেহজাবিনের মুখ ক্রমেই ফ্যাকাশে হয়ে যাচ্ছে। হঠাৎ ঘড়িতে 12টা বাজতেই পুরো বাড়ি প্রচণ্ড কেঁপে উঠল। ধাম! সব দরজা জানালা একসঙ্গে খুলে গেল। ঘরের সব দরজা আলো নিভে গেল। ঘরের বাইরে থেকে ভেসে এলো সেই পরিচিত বিকট হাসি, হা 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 হা। তারপর একটি কালো ছায়া ধীরে ধীরে দরজার সামনে এসে দাঁড়ালো। সে আর মানুষ নয়, তার শরীর পুরো কালো ধোঁয়ায় ঢাকা, চোখ দুটো আগুনের মতো লাল, হাতে সেই পুরনো রক্তমাখা দা। সে গর্জে উঠল, আজ মেহজাবিন আমার সঙ্গে যাবে। কথা শেষ হতেই মেহজাবিন হঠাৎ মাটি থেকে কয়েক ফুট উপরে ভেসে উঠল। সে চিৎকার করছে। রিয়াদ ছুটে গিয়ে তাকে ধরার চেষ্টা করলো, কিন্তু এক অদৃশ্য শক্তি তাকে ছিটকে ফেলে দিল। ঠিক তখনই ঘরের ভেতর হঠাৎ সাদা আলো ছড়িয়ে পড়ল। সেই আলোর মাঝখানে থেকে ধীরে ধীরে বেরিয়ে এলো নাজমা। কিন্তু এবার তার মুখে কোনো ভয়ঙ্কর রূপ নেই, সে শান্ত, তার চোখে অশ্রু। নাজমা কালো ছায়াটির দিকে তাকিয়ে বলল, প্রতিশোধের নামে তুমি নিজেকেই অন্ধকারের হাতে তুলে দিয়েছ, এবার সব শেষ হবে। ছায়ামূর্তি বিকট চিৎকার করে নাজমার দিকে ঝাঁপিয়ে পড়ল। মুহূর্তের মধ্যে পুরো ঘর কালো ধোঁয়া আর সাদা আলোয় ঢেকে গেল। বজ্রপাতের শব্দ, জানালার কাঁচ ভেঙে পড়তে লাগলো। রিয়াদের কিছুই দেখতে পাচ্ছিল না, শুধু শুনতে পাচ্ছিল ভয়ঙ্কর চিৎকার আর অদ্ভুত গর্জন। হঠাৎ একটি প্রচণ্ড আলোর বিস্ফোরণ হলো। রিয়াদ চোখ খুলে দেখল ঘরের মাঝখানে আর কেউ নেই। নাজমা নেই, কালো ছায়াটাও নেই, শুধু মেহজাবিন অচেতন হয়ে মেঝেতে পড়ে আছে। ধীরে ধীরে তার জ্ঞান ফিরল। সে চারদিকে তাকিয়ে অবাক হয়ে বলল, রিয়াদ, কি হয়েছে? আমি এখানে কেন? তার চোখে আর সে অদ্ভুত দৃষ্টি নেই, সব কিছু যেন অস্বাভাবিক। 3 মাস পর মেহজাবিন পুরোপুরি সুস্থ হয়ে উঠল। গ্রামেও আর কোনো অদ্ভুত ঘটনা ঘটল না। সবাই বিশ্বাস করলো অভিশপ্ত শেষ হয়ে গেছে। কিন্তু একদিন বিকেলে রিয়াদ বাড়ির পিছনে পুরনো কুয়োর পাশে দাঁড়িয়েছিল। হঠাৎ সে কুয়োর পানিতে নিজের ছায়ার পাশে আরেকটি ছায়া দেখতে পেল। সে দ্রুত পেছাতে লাগলো, কেউ নেই। আবার পানির দিকে তাকাতেই ছায়াটি ধীরে ধীরে হাসলো, আর খুব আস্তে একটি কণ্ঠ ভেসে এলো, অন্ধকার এখনো পুরোপুরি শেষ হয় না। তারপর কুয়োর পানি নিজে থেকেই ঢেউ খেলতে শুরু করলো। আর এভাবেই গল্পটি সমাপ্ত হয়ে গেল। আজকের গল্প এখানেই শেষ। যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন, আপনার মতামত কমেন্টে জানান, আর এমন আরও ভয়ঙ্কর গল্প শুনতে ভূত বক্স অফিসকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। মনে রাখবেন, ভয় কখনো গল্পে সীমাবদ্ধ থাকে না। আবার দেখা হবে পরবর্তী ভৌতিক গল্পে।